আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যাস সংকট নিরসনে সহায়তা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি। 17 বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি। এনি যশোর জামাতের এমপির বাড়ি ভাঙচুর, মহাসড়ক অবরোধ। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল 6 বাংলাদেশির। ডক্টর মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক। আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত পা বাঁধা, ত্রাণ প্রতিমন্ত্রী। সচিব পদে পদোন্নতি পেলেন 2 কর্মকর্তা। জুলাই পদযাত্রায় হামলা, সার্জিস পাটোয়ারি আহত। ফরিদপুরে সড়কে চাঁদা তুলছিল হাতে, সুরের ধাক্কায় ইজি বাইক উল্টে 10 মাসের শিশু নিহত। ঢাকা সহ 13 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস। জাপানের 7.1 মাত্রার ভূমিকম্পে শপিং মল ধস, বহু হতাহতের শঙ্কা। 21 শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি, কংগ্রেস নেতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 24 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম নিউ ইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। 81তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সরকার প্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। একই সঙ্গে সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি সহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস সংকটের কারণে দেশের মানুষ যে কষ্ট ভোগ করছে, বিশেষ করে গৃহস্থালী পর্যায়ে নারী, শিল্প খাতের উদ্যোক্তা এবং গণপরিবহনের যাত্রীরা যে দুর্ভোগে পড়েছেন, সেজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। গত 17 বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এনি। তিনি বলেছেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, গত 17 বছর কোথায় ছিল, এসব তো প্রশ্নের বিষয়। আমরা তো জোট করেছি, যুগপৎ আন্দোলন করেছে। আজকের 5 আগস্টের পর তারা বলে যে বিরোধী দল নাকি একাই আন্দোলন করেছে। একথা তো অনস্বীকার্য যে একটা অভ্যুত্থানে তো ভিত্তি লাগে, সেই ভিত্তি ছিল বিএনপির 17 বছরের আন্দোলন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমরা বাংলাদেশে আয়োজিত ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল থেকে যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাড়িতে শুরু হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুস শারিয়া ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে সোমবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেকজানা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথা ফেটে যায় বলে দাবি করেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে 2 পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে গোলাম রসুল তা বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ রয়েছে। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে 6 বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 3টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। নিহত 6 বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় সংসদে বাংলাদেশ চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি এমপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। মঙ্গলবার জাতীয় সংসদে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুর পর সদস্যদের পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদী বন্ধুত্বের কথা তুলে ধরে বিশ্ব ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব গভীর করা, সংসদীয় প্রতিনিধি দলের সফর বৃদ্ধি এবং দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি নিরসনে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের বিষয়ে আলোকপাত করেন সদস্যরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, আমরা সবই করতে পারি, তবে আমাদের হাত পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই, যেটুকু বরাদ্দ আছে তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এবছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারবো বলে আশা করছি। মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম, নওকুচি ও গান্ধীগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত সচিব পদমর্যাদায় ২ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এই 2 কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিব পদে পদোন্নতি পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া। পদোন্নতির পর তাকে আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামানও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের এই হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভিতরে এই ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই হামলাকে রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত বলেও পোস্টে দাবি করেন তিনি। ফরিদপুরের সদরপুরে হাতির শুঁড়ের ধাক্কায় একটি ব্যাটারি চালিত ইজি বাইক উল্টে ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজীব মোল্লার মেয়ে। নিহতের পরিবার জানায়, শিশু আরিশা জান্নাতের চিকিৎসার জন্য তার মা একটি ব্যাটারি চালিত ইজি বাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। ইজি বাইকটি হাতির সামনে পৌঁছালে চাঁদার জন্য হাতিটি সুর উঁচু করলে ধাক্কা লেগে ইজি বাইকটি উল্টে যায়। এতে ইজি বাইকের নিচে চাপা পড়ে শিশু আরিশা। উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দেশের ১৩টি জেলায় রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাপানের দক্ষিণ কিউশু দ্বীপের কুমামোতে প্রিফেকচারে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ প্রলয়ঙ্করী ভূকম্পনের ফলে কাজিমা টাউনের একটি শপিং মলের আংশিক ধসে পড়ার ঘটনা ঘটেছে, যার ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন এবং বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দেশজুড়ে অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিভিন্ন স্থানে ভবন ধসে পড়া, সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হওয়া ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
প্রাথমিক পর্যায়ে সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরবর্তীতে আবহাওয়া দপ্তর জানায় যে এটি অভ্যন্তরীণ ভূমিকম্প হওয়ায় উপকূলীয় অঞ্চলে সুনামির কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পের তীব্রতার কারণে কিউশু ইলেকট্রিক পাওয়ারের আওতাধীন কুমামোতে অঞ্চলে প্রায় ৪৫,০০০ পরিবার ও স্থাপনায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশ্ন ফাঁসের ঘটনায় দীর্ঘ ৩৭ দিনের ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর তাকে সংবর্ধনা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্যরা। ধর্মেন্দ্র প্রধানের এই সংবর্ধনা কেন্দ্র করে নতুন করে সমালোচনা হয়েছে ভারতীয় লোকসভায়। মঙ্গলবার লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগের পর বিজেপির সংসদ সদস্যরা তাকে এমনভাবে বরণ করে নিয়েছেন যেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জিতে ফিরেছেন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার সংসদে প্রবেশের সময় ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপির সাংসদরা ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগান দেন। এ সময় তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন এক সাংসদ এবং কাঁধে শাল পরিয়ে দেন। এ প্রসঙ্গে গগৈ বলেন, পদত্যাগের পর তিনি সংসদে প্রবেশ করলে বিজেপির সাংসদরা তাকে এমনভাবে সংবর্ধনা দিয়েছেন যেন তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ফিরেছেন। কংগ্রেসের আরেক নেতা প্রিয়াঙ্কা গান্ধীও এই ঘটনার সমালোচনা করেন।